আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ। জি স্যার। ওকে। তো দেখো, আমরা আমাদের ভলপন পড়তেছিলাম। ভলপনটা আজকে ইনশাল্লাহ শেষ করে দেবো। তো আজকে আর শুরুতে কোনো কথা নয়, একবারে শেষ করে দিয়ে তারপরে কথা বলবো। তো আমরা শুরু থেকে শেষ করে ফেলি আর কি। ভলপন ভলপন। ষাট হুম। পেজ। 60 নাম্বার পেজ। আচ্ছা, এইখানে না, এই পর্যন্ত পড়া ছিল। এক থ্রি সেভেন ওইটা এক সেভেন। সেভেন সেভেন পড়া ছিল, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা তারপর থেকে পড়ি। আমরা দেখেছিলাম কি যে আমাদের ভলপন, সে একের পর এক তার কাছে লোকজন আসতেছে। মস্কা তার হচ্ছে প্যারাসাইট, সে সবাইকে বোঝাচ্ছে যাতে করে সবাই তাকে সম্পত্তি লিখে দেয়, এবং বলা হচ্ছে যে সে খুব শীঘ্রই মারা যাবে, সেগুলো আবার তারা সবাই ব্যাক পাবে। সর্বশেষ শিকার হচ্ছে কর্বাসীয় এবং তার ছেলে বোনারিও। বোনারিও হচ্ছে, আচ্ছা তার ছেলে কি, যাই হোক আমি অনেকটা ভুলে গেছি আর কি, এগুলো মনে থাকে না আসলে। আর আরেকটা জিনিস, অল্প দুই চারটা গল্প হলে তা হয়, তো ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই সব গল্পগুলো আসলে মাথার মধ্যে গিজ গিজ করে, এই জন্য একটা আরেকটা ভিতরে চলে যায়। তো আমরা এখান থেকে পড়া শুরু করি আসলে। দেখো, সিলিয়াকে পেতে চাচ্ছে আমাদের ভলপন, এবং এটা প্রায় সে প্রায় সাকসেসের কাছাকাছি চলে আসছে। তো আমরা যদি এখানটাকে দেখি যে Volpone house, Corvino brings Celia into Volpone's bedchamber and leaves her there. ভলপনের বাড়িতে কর্ভিনো তার ওয়াইফ শিলিয়াকে নিয়ে চলে আসছে, এবং তাকে এখানে রেখে, ভলপনের যে মানে বেড চেম্বার, শোবার ঘর, সেখানে রেখে সে চলে যাচ্ছে। ভলপন্স অ্যাটেম্প টু রেপ হার টু স্পয়েলড বাই বোনারিও, এবং ভলপন সে প্রায় চেষ্টা করতেছে তাকে রেপ করার জন্য, কিন্তু ওই যে বোনারিও যে লুকিয়ে রয়েছে, যে তার বাবা কোরবাসীয় এসে হচ্ছে তার আহ, সম্পত্তি ভলপনকে দিয়ে দেয় কিনা, এই জন্য ওই যে মস্কার প্ল্যানে সে আগে থেকেই লুকিয়ে রয়েছে। কিন্তু এখানে সে দেখতেছে অন্য ঘটনা। সে দেখতেছে কি যে মস্কা ইজ শক টু ফাইন্ড কর্ভিনো ব্রিঙ্গিং ইন হিজ ওয়াইফ বিফোর হি ওয়াজ আস্কড টু। মস্কা সে হঠাৎ করে হতচকিত হয়ে গেল যে কর্ভিনো সে তার ওয়াইফকে নিয়ে এসেছে তাকে বলার আগেই, অন হিয়ারিং অ্যাবাউট দ্য রিয়েল ইন্টেনশন অফ কর্ভিনো, এবং সে কর্ভিনোর যে রিয়েল ইন্টেনশন সেটাও সে জানতে পারে। শিলিয়া ইজ শকড, এবং শিলিয়া সেও এই কর্ভিনোর রিয়েল ইন্টেনশন বুঝতে পেরে সেও আসলে শকড খায় যে আসলে কি হলো, সম্পত্তির জন্য নিজের ওয়াইফকে দিয়ে দিবে, এরকম একটা ভাব আর কি। কর্ভিনো গোজ আউট লিভিং শিলিয়া ইন ভলপনস বেড চেম্বার। কর্ভিনো বের হয়ে যাচ্ছে শিলিয়াকে তার বেড চেম্বারে রেখে। ভলপন লিভস আপ অ্যান্ড ট্রাইস টু উ হার বাই সেন্সুয়াস অফার্স। ভলপন সে লাফ দিয়ে খাড়া হচ্ছে, এবং সে তার মানে কর্ভিনোর ওয়াইফ যে শিলিয়া, তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর কি। সিইং হার আনআইল্ডিং হি ট্রাইস টু রেপ হার, এবং তাকে যখন সে দেখলো সে অনিচ্ছুক, শিলিয়া অনিচ্ছুক, তখন সে তাকে রেপ করার চেষ্টা করলো। বোনারিও হু হ্যাজ বিন ইন হাইডিং কামস আউট অ্যান্ড রেস্কিউস হার। বোনারিও যে কিনা এতক্ষণ লুকিয়ে ছিল, সে বেরিয়ে আসলো এবং তাকে ওখান থেকে, ওই শিলিয়াকে সে উদ্ধার করলো। ভলপন, হিজ প্রিটেনশনস এক্সপোজড, ফাইন্ড হিমসেলফ ইন আ টাইট সিচুয়েশন। ভলপন, যার প্রিটেনশন, যার ছল চাতুরি প্রকাশ হয়ে গেল, এবং সে এখন খুব একটা বাজে সিচুয়েশনের মুখোমুখি হলো, প্রেশারের মধ্যে পড়ে গেল আর কি। এবার অ্যাক্ট থ্রির এইট আর কি, সিন এইট। ভলপনের হাউসে এই সিন এইট হচ্ছে। মস্কা কামস ইন উইথ ওনস অন দ্য ফেস রিসিভড ফ্রম বোনারিও, এবং মস্কা সে ভেতরে আসতেছে, এবং মস্কার মুখের উপরে আসলে বোনারিওর একটা ঘুষি, হ্যাঁ, ঘুষি মারার একটা চিহ্ন। মস্কা অ্যাপিয়ার্স অন দ্য সিন উইথ আ ব্লিডিং ফেস। মস্কা এই সিনের সামনে আসতেছে, এবং তার মুখ দিয়ে যেন রক্ত পড়তেছে এরকম। হি এক্সপ্রেসেস হিজ রিগ্রেটস ফর হ্যাভিং রিচড এ মেজারেবল স্টেট ওয়িং টু হিজ মিসক্যালকুলেশন। মস্কা এখানে সে তার আক্ষেপ প্রকাশ করতেছে যে তার এই অবস্থা হলো, এবং এটা হয়েছে তার একটা মিসক্যালকুলেশনের কারণে, এটাই সে বলতেছে আর কি। হি ইভেন থিংস অফ কমিটিং সুইসাইড লাইক দ্য রোমান্স। সে রোমানদের মতো সুইসাইড করতে চেয়েছে। হি বিয়ার্স সামওয়ান কামিং অ্যান্ড ওয়ার্নস
his patron to put on the pretense of being sick. সে বেয়ার সামওয়ান, সে সাথে করে আরেকজনকে নিয়ে আসলো এবং তার প্যাট্রন ভলপনকে বললো যে আপনি অসুখে ধরার যে ভান, সে ভানটা মানে সেই বেশটা ধারণ করুন যে আপনি অসুখে পড়ে গেছেন। আচ্ছা, এরপরে অ্যাক্ট 3 এর সিন হচ্ছে 9, ভলপন হাউস। ভলপনের হাউস এটা হচ্ছে ভল্টোর অ্যান্ড কোরবাসিও কাম ইন। ভল্টোর এবং কোরবাসিও ভেতরে আসছে। মস্কা টেলস দেম এ মেড আপ স্টোরি। মস্কা তাদেরকে একটা বানানো গল্প বলেছে টু সেভ হিমসেলফ অ্যান্ড ভলপন ফ্রম বিং চার্জড ফর ক্রাইম। মস্কা এবার একটা বানানো গল্প বলতেছে এবং মানে এটা করতেছে যে তাকে এবং তার ভলপনকে, তার যে প্যাট্রন, তাকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য। Mosca tells Corbaccio that Bonario has attacked him because the old man has written the will in favor of Volpone. আচ্ছা, মস্কা সে কর্বাসিওকে বলতেছে যে বোনারিও সে আমাকে অ্যাটাক করেছে, মানে তোমার ছেলে আমাকে অ্যাটাক করেছে কারণ তুমি হচ্ছে এই সমস্ত সম্পত্তি ভলপনের নামে দিয়ে দিচ্ছ সেজন্য। দিস এনরেস্ট কর্বাসিও হু ডিসিভ টু ডিসইনহেরিট হিজ সান, ইউ ডিসাইড টু ডিসইনহেরিট হিজ সান। এই ঘটনা শুনে কর্বাসিও সে আরও রেগে গেল এবং সে এবার তার ছেলেকে কোনো সম্পত্তি দিবে না, এটা সে সিদ্ধান্ত নিল। মস্কা টেলস ভলপন that he is only dissembling with Corbaccio so that ultimately he will inherit the wealth of both Volpone and Corbaccio. মস্কা এবার ভল্টোরকে বলল যে তুমি হি ইজ দ্য অনলি ডিসেম্বলিং উইথ কর্বাসিও, অর্থাৎ তুমি শুধুমাত্র কর্বাসিওর সাথে একটু ভণ্ডামি করো, কর্বাসিওর সামনে একটু অভিনয় করো, তাহলেই যেটা হবে যে তুমি কর্বাসিওর সম্পদ তো পাবেই, ভলপনের সম্পদও পাবে, তুমি দুজনেরটাই পাবে। মানে ভল্টোরে যে আরেকজনকে সে আবার বুঝ দিচ্ছে এটা। কর্বাসিওকে তার ছেলের উপরে রাগিয়ে দিল এবং ভল্টোরকে বললো যে তুমি একটু ওয়েট করো, একটু চুপচাপ শোনো, কর্বাসিও যখন ভলপনের নামে সব সম্পত্তি লিখে দেবে তো তুমি তখন ভলপন এবং কর্বাসিও দুইটাই পাচ্ছ। এগুলো ভল্টোরকে চুপ করিয়ে দিল। হি টেলস ভল্টোর দ্যাট কর্ভিনো হ্যাজ সেন্ট শিলিয়া টু ভলপন এক্সপেক্টিং টু ইনহেরিট দ্য ওয়েলথ। সে অর্থাৎ মস্কা ভল্টোরকে বলল যে কর্ভিনো সে তার ওয়াইফ শিলিয়াকে পাঠিয়েছে ভলপন এর সম্পত্তি পাবার জন্য। Then Bonario comes in and makes the lady accuse Volpone of attempting to rape her. তখন বোনারিও ভেতরে আসে এবং এসে বলে যে এই লেডিকে আসলে ভলপন রেপ করতে চেয়েছে। ভল্টোর ডিসাইডস টু ডিফেন্ড দ্য সিক ওল্ড ম্যান ইন দ্য কোর্ট অ্যান্ড লিভস। ভল্টোর হচ্ছে একটা তোমার আইনজীবী, লয়ার, তো সে তখন এটা শুনে বললো যাতে ঠিক আছে, যেহেতু ভলপন অনেক অসুস্থ এবং অনেক সিক এবং অনেক ওল্ড ম্যান, সুতরাং তাকে আমি ওই কোর্টে তার পক্ষে লড়বো। মস্কা টেলস হিজ প্যাট্রন টু প্রে ফর দ্য সাকসেস অফ দ্য প্ল্যান। এবং মস্কা তখন ভলপনকে বলে যে তুমি প্রার্থনা করো যাতে আমাদের এই প্ল্যানটা এবার সাকসেসফুল হয়। এরপরে সিন 1, অ্যাক্ট 4 এর সিন 1। Sir Politic and Peregrine are in conversation. The knight talks about his projects of which he is proud. এখানে পেরিগ্রিন এবং স্যার পলিটিক এরা কনভারসেশনে রয়েছে এই সিনে, এবং নাইট সে তার ভবিষ্যতের একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলতেছে, যেটা নিয়ে সে অনেক গর্ববোধ করতেছে। স্যার পলিটিক gives silly pieces of advice to Peregrine about how to live in Venice. স্যার পলিটিক সে এবার পেরিগ্রিনকে পরামর্শ দিচ্ছে যে কিভাবে ভেনিসে টিকে থাকতে হবে বা বাস করতে হবে সেই বিষয়ে। পেরিগ্রিন প্রিটেন্ডস টু বি অ্যান অবিডিয়েন্ট পিউপিল অ্যান্ড লিসেন্স। পেরিগ্রিন সে একেবারে খুব ভালো অবিডিয়েন্ট লয়াল একজন শিক্ষার্থী বা স্টুডেন্টের মতো করে সে শুনছে। দ্য নাইট টকস অ্যাবাউট হিজ প্রজেক্টস। এবার এই নাইট হচ্ছে তার প্রজেক্ট সম্পর্কে কথা বলতেছে, হাউ টু ব্রিং রেড হেরিং ফ্রম রটেনড্রাম অ্যান্ড মেক এ ফরচুন বাই সেলিং দেম ইন ভ্যানিস। এবং সে বলতেছে যে কীভাবে রেড হেরিং বলতে এক ধরনের মাছ, লাল মাছ, কীভাবে লাল মাছ রটেনড্রাম থেকে নিয়ে আসা যায়, রটারড্যাম থেকে নিয়ে আসা যায় এবং এটা ভেনিসে বিক্রি করে কীভাবে নিজের ভাগ্যটাকে ভালো করা যায়। হি সাজেস্ট দ্য নিড অফ ব্যানিং দ্য ইউজ অফ টিন্ডার বক্সেস বাই কমন পিপুল। এবং সে হচ্ছে সাজেস্ট করতেছে যে মানুষ যে ময়লা রাখার যে বাক্স
গুলো ইউজ করে, টিন্ডার বক্স, সেটা ব্যবহার করা ব্যান করা উচিত, কমন মানুষের এটা ব্যবহার করা উচিত না। হি অলসো ডেসক্রাইবস হিজ প্ল্যান অফ টেস্টিং শিপস ফর দ্য ডিজিজ প্লেগ, এবং সে আরেকটা জিনিস প্ল্যান করে যে ডিসক্রাইব হিজ প্ল্যান যে অফ টেস্টিং শিপস ফর দ্য ডিজিজ প্লেগ, অর্থাৎ প্লেগের জন্য একটা শিপ দিয়ে সে টেস্ট করতে চাচ্ছে ইন অ্যান ইজি ওয়ে, এবং এটা খুব ইজি ওয়েতে সে করতে চাচ্ছে। দ্য সিন এন্ডস উইথ পেরিগ্রিন রিডিং আউট দ্য সিলি নোটস ফ্রম দ্য নাইটস ডায়েরি, এবং নাইট তার ডায়েরি থেকে যে প্ল্যানগুলো বলতেছে, পেরিগ্রিন এটা পড়ে সে আরও হচ্ছে মজা পাচ্ছে, বা এই এন্ডটা শেষ হচ্ছে আর কি। মানে এখানে নাইট এবং যে পলিটিক্স আর পলিটিক দুইটাই হচ্ছে সিলি ক্যারেক্টার, এরা খুব হাস্যরসাত্মক পরিবেশ তৈরি করতেছে বা তৈরি করতে হেল্প করতেছে আর কি তাদের বোকামি দিয়ে। এত ঘুম ধরতেছে আজকে, দেখো সিন টুতে যেটা রয়েছে, দ্য সেম সিন, একই সিন, লেডি উড বি এন্টার্স অ্যান্ড টেকিং পেরিগ্রিন টু বি এ কার্টিশান ইন ডিসগাইজ অ্যাবিউজ হিম। লেডি উড বি সে প্রবেশ করতেছে এবং তার সাথে টেকিং পেরিগ্রিন টু বি, এবং পেরিগ্রিনকে সে নিয়ে আসতেছে একজন কার্টিশান হিসাবে, মানে প্রস্টিটিউট হিসাবে, ইন ডিসগাইজ অ্যাবিউজেস হিম, এবং এটা ছদ্মবেশে নিয়ে আসতেছে এবং তাকে এটা নিয়ে আসলে অ্যাবিউজ করে। দ্য মেইড পয়েন্টস আউট স্যার পলিটিক হু ইজ দ্য কোম্পানি অফ পেরিগ্রিন টু লেডি উড বি, মেইড মানে ওদের বাড়ির চাকর, সে আসলে দেখিয়ে দেয় যে স্যার পলিটিক হচ্ছে একজন মেয়েকে নিয়ে আসছে, সে হচ্ছে পেরিগ্রিন, এবং সে একজন, এবং এটা লেডি উডবিকে মানে এই স্যার পলিটিক উডবির ওয়াইফকে সে দেখায়। শি ফিল কার্টেইন দ্যাট দ্য ইয়াং ম্যান ইজ আ হুর ইন ডিসগাইজ, এবং এই স্যার লেডি উডবি সে আসলে ফিল করে যে সার্টেনলি এই ইয়াং ম্যান এটা একটা ডিসগাইজ, একজন হুর হতে পারে, মানে পতিতা হতে পারে। দ্য নাইট অ্যালার্ম অ্যাট দ্য, এটা কি এম না আর, কনস্টারনেশন আর কি, উদ্বেগ এক ধরনের। দ্য নাইট এখানে অ্যালার্ম করতেছে, হুমকি দিচ্ছে বা সতর্ক থাকতেছে, অ্যাট দ্য কনস্টারনেশন মানে এই উদ্যোগে বা এই উদ্বেগ প্রকাশ করতেছে। সাইন আউট অফ দ্য প্লেস, এবং সে এখান থেকে বের হয়ে যাচ্ছে। দ্য লেডি কলস পেরিগ্রিন আ হুড অ্যান্ড স্টার্টস অ্যাবিউজিং হিম ইন ভালগার ল্যাঙ্গুয়েজ। লেডি উডবি সে এই হচ্ছে পেরিগ্রিনকে সে একটা হুর বা পতিতা হিসাবে তাকে ইয়ে করতেছে, গালাগালি করতেছে ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করে। পেরিগ্রিন অলমোস্ট লসেস হিজ পেশেন্স অ্যান্ড স্টার্টস ইউজিং আইরনি ইন অ্যাবিউজিং হার ব্যাক, এবং পেরিগ্রিন সে প্রায় তার ধৈর্য হারিয়ে ফেললো এবং সেও এই আড়ালে গিয়ে এই লেডি উডবির সামনে সম্পর্কে অনেক কথাবার্তা বলতে থাকলো, মানে অ্যাবিউজিভ কথাবার্তা, বা ওই যে আমরা বলি না কি বোধ, এই টাইপের। আচ্ছা, একই সিনে আবার যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে মস্কা কামস ইন অ্যান্ড ক্লিয়ার্স দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য লেডিস মাইন্ড, এবং মস্কা এবার প্রবেশ করতেছে এবং এই দুইজন মানে লেডি উডবি এবং পেরিগ্রিন এই দুইজনের ভেতরে যে মত পার্থক্যটা সেটাকে রিমুভ করতেছে সে। মস্কা কামস ইন অ্যান্ড ইজ দ্য সিচুয়েশন, মস্কা ভেতরে ঢুকলো এবং এই সিচুয়েশনটাকে স্বাভাবিক করলো। হি অফার্ড টু শো দ্য রিয়েল কার্টিশন টু দ্য লেডি অ্যান্ড বোথ লিভ, এবং সে বলল যে আমি সত্যিকারের যে পতিতা তাকে দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে তারা দুইজনই চলে গেল। পেরিগ্রিন থিংস হি ইজ বিং ট্রিকেল, আচ্ছা tricked by Sir Politic and decides to pay him back in the same coin. পেরিগ্রিন ভাবলো যে হয়তো স্যার পলিটিক তাকে এই ট্রিকটা করলো, মানে তাকে এভাবে ফাঁদে ফেললো, সো সে চাচ্ছে যে যখন সময় পাবে সেও এই কয়েনটা ফিরিয়ে দেবে, মানে কি বলে এটাকে, যে প্রতিশোধ নেবে আর কি। এই ছবিটা একটু খোলা এসেছে ওই জন্য একটু অন্যরকম লাগতেছে। তো এবার সিন 4-এ যেটা হচ্ছে যে ভলটোর, করবাসিও, করভিনো এন্ড মস্কা confer about the conduct of the is in the court.
ভল্টোর, করবাসি এবং করভিনো, তারপরে মস্কা, এরা সবাই আলোচনা করতেছে, সলা পরামর্শ করতেছে যে কোর্টে তাদের মানে কন্ডাক্ট অফ দ্য কেস ইন দ্য কোর্ট, অর্থাৎ কোর্টে তাদের এই কেস সম্পর্কে আলোচনা করতেছে। Voltor talks of the need of all the witnesses to be firm in their testimony. আচ্ছা, ভলতর বলতেছে যে যখন তোমাদের সাক্ষ্য গ্রহণ করা হবে তখন তোমরা যে কথাটাই বলবা সেটা হচ্ছে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থেকে বলবা। হ্যাঁ, মানে হেজিটেট ফিল করবা না, দোমনা করবা না। মস্কা specifies Corvino, telling that the advocate doesn't know the truth of the matter. মস্কা এবার কর্ভিনোকে বলে যে তোমার টেনশন নাই, এই লয়ার অর্থাৎ অ্যাডভোকেট ভল্টোর সে আসলে সত্য বিষয়টা জানে না। At the same time, Mosca tells Voltor and Corvasio separately that is alone will be the sole heir. এবং মস্কা এরপরে ভল্টোর এবং করবাসিও দুজনকে একটু সেপারেটলি নিয়ে গিয়ে সে বলে যে সমস্যা নেই, তুমি মানে দুজনকে আলাদা আলাদা করে নিয়ে গিয়ে বলেছে, তো তো বলেছে যে তুমি হবে একমাত্র উত্তরাধিকারী। এবার দুজনকে আলাদা আলাদা করে আর কি চুপে চুপে বললো। দ্য সিন এন্ডস উইথ মস্কা টেলিং দ্য অ্যাডভোকেট দ্যাট দেয়ার ইজ অ্যানাদার উইটনেস অ্যান্ড শোজ লেডি উড বি। এরপরে আমাদের মস্কা সে হচ্ছে ভল্টোর যে অ্যাডভোকেট তাকে বললো যে আরেকজন উইটনেস বা আরেকজন সাক্ষ্য রয়েছে এবং সেটা হচ্ছে লেডি উড বি। আচ্ছা, সিন 5 যেটা রয়েছে দ্য ফার্স্ট কোর্ট সিন, প্রথম কোর্ট সিন আর কি, মানে এখন কোর্টে বিচার চলতেছে। ওই যে শিলিয়াকে যে রেপ করতে গিয়েছিল ওইটার জন্য আর কি বিচার চলতেছে। মস্কাস ইঞ্জিনিয়াস প্ল্যান অ্যান্ড ভল্টোরস vociferous pleading gives victory to the evil doers. বলা হচ্ছে প্রথম যে কোর্টের যে ট্রায়ালটা হলো সেখানে মস্কার যে বুদ্ধি সম্পন্ন যে প্ল্যান এবং ভল্টোরের যে হচ্ছে সমুচিত জবাব বা যা কিছু সব মিলে মূলত এই যারা খারাপ কাজ করলো তারাই জিতে গেল। দ্য ফোর জাজেস থিঙ্ক ইন দ্য বিগিনিং দ্যাট বোনারিও অ্যান্ড শিলিয়া ওয়ার পিপুল অফ ইনপেকেবল ক্যারেক্টার। বলা হচ্ছে যে জাজেরা চারজন জাজ ছিল এবং তারা মনে করলো যে শুরুর দিকে যে বোনারিও এবং শিলিয়া আর পিপল অফ ইনপেকেবল ক্যারেক্টার, অর্থাৎ তারা খুব ভালো লোক বা নিষ্পাপ। অল দ্য পারসনস ইনভলভড এক্সেপ্ট ভলপন ইজ প্রেজেন্ট, এবং সমস্ত পার্সন যারা যারা আর কি এই কাজের সাথে জড়িত বা ওই দিন সাক্ষ্য হিসেবেও যারা ছিল তারা সবাই উপস্থিত আছে, কিন্তু ভলপন উপস্থিত না। জাজেস অর্ডার হিম টু 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 বি ব্রট ইন, এবং জাজ বলল যে ভলপনকেও নিয়ে আসতেই হবে আর কি। ভল্টোর argues that Bonaria was disinherited for evil doings and that Shilia and Bonario have committed adultery. ভল্টোর এবার বলতেছে যে আসলে মানে ভল্টোর তো খারাপের পক্ষ নিয়েছে আর কি, তো সে আর্গু করলো যে কেন ভলপনকে আসতে হবে, এখানে তো তার আসার কোনো কাজ দেখতেছি না, কারণ এখানে বোনারিও যাকে ডিজেনারেট করা হয়েছিল তার বাবা করেছিল করবাসীয়, তো সেই মূলত তার সাথে এই শিলিয়ার একটা অ্যাডাল্টারি সম্পর্ক রয়েছে। টুগেদার দে আর স্ক্যান্ডালাইজিং ভলপন বিকজ হি হ্যাপেন টু বি বেনিফিশিয়ারি অফ দ্য করবাসিয়াস উইল। তারা দুইজনে অর্থাৎ বোনারিও এবং শিলিয়া তারা দুজনের একটা দুর্নাম ছড়িয়েছে, কারণ ভলপনের উপরে, কারণ ভলপন হচ্ছে করবাসীয়র যে দলিল সেই দলিলের উপকারী হবে বা সেই ইচ্ছাপত্রের উপকারী সে হবে, কারণ তার নামে তো সম্পদ লিখে দিচ্ছে। করবাসিও অ্যান্ড করভিনো টেস্টিফাইড সাপোর্টিং দ্য আর্গুমেন্ট, এবং করবাসিও এবং করভিনো তাদেরকেও আসলে এই আর্গুমেন্টে জড়িত করা হলো এবং এই আর্গুমেন্টটা টেস্ট করা হলো। শিলিয়া owns but that is taken to be dissemblance। বলা হচ্ছে শিলিয়া সে হতাশ হয়ে গেল এই কথা শুনে এবং সে টেকেন টু বি ডিসেম্বলেন্স, মানে সে অনেকটা কি হয়ে গেল, মানে তার সাথে যে ছল চাতুরি করা হলো সেটা সে বুঝে গেল।
দ্য জাজেস আস্ক লেডি উডবি টু বি ব্রট ইন, এবং জাজেস এরপরে জিজ্ঞাসা করলো লেডি উডবিকে নিয়ে আসো ভিতরে। এরপরে সিন নাম্বার 6, এবং এখানে কোর্ট সিন কন্টিনিউয়াস, অর্থাৎ কোর্টের যে বিচারের কাজ সেটা চলতেছে। লেডি উডবি ইজ এক্সামিন, লেডি উডবিকেও পরীক্ষা করা হলো। ভলপন ইজ ব্রট ইন, ভলপনকেও নিয়ে আসা হলো। জাজ ডিসাইড টু ডিক্লেয়ার দ্য ভার্ডিক্ট বিফোর ইভিনিং, এবং জাজ সিদ্ধান্ত নিল যে আমি সন্ধ্যার আগে এই রায়টা দিব। Lady Woodby testified that Shelia was the woman who has ensnared her husband, এবং লেডি উডবি আসলো। লেডি উডবি এসে বলল যে শিলিয়া হচ্ছে এমন একটা মানুষ যে যাকে হচ্ছে যে মূলত চেষ্টা করতেছে, আচ্ছা, হু হ্যাজ এনসনার্ড হার হাজব্যান্ড, যে মূলত তার হাজব্যান্ডকে ইয়ে করেছে, ফাঁদে ফেলেছে আর কি। বোনারিও অ্যান্ড শিলিয়া হ্যাভ নো উইটনেস, এবং বোনারিও এবং শিলিয়ার কোনো সাক্ষ্য প্রমাণ নাই। ভলপন ইজ ব্রট ইন অ্যান্ড জাজ ডিডন্ট অবলাইজ বোনারিওস রিকোয়েস্ট টু টেস্ট হিম। ভলপন ভেতরে আসলো, এবং ভলপন মানে জাজ যাতে করে, আচ্ছা, ভলপন ভেতরে আসলো, অ্যান্ড জাজ ডিডন্ট অবলাইজ বোনারিওস রিকোয়েস্ট টু টেস্ট হিম, এবং বোনারিও রিকোয়েস্ট করলো যে ভলপনকেও টেস্ট করা হোক, কিন্তু জাজ এটা মেনে নিল না। যে ওর মতো বৃদ্ধ লোক কি টেস্ট করবো, টেস্ট বলতে তার কাছ থেকে আর কি কথা বের করা। They take him to be really sick and senile and order Bonario and Shelia to be separated and kept in prison. আচ্ছা, তারা দেখলো যে ভলপন সত্যিকারই অসুস্থ এবং খুবই বৃদ্ধ, এবং অর্ডার করলো যে বোনারিও এবং শিলিয়া তাদেরকে আলাদা রাখতে হবে এবং তাদেরকে প্রিজন বা জেলে রাখতে হবে। দ্য ভার্ডিক্ট ইজ টু বি ডিক্লার্ড বিফোর দ্য ইভিনিং, ভার্ডিক্ট বা রায়, এই এর রায় সন্ধ্যার আগে দেওয়া হবে। মস্কা কনগ্রাচুলেটস ভল্টোর ফর দ্য ওয়ান্ডারফুল প্লিডিং, এবং মস্কা ভলটোরকে আর কি সাধুবাদ জানালো যে তুমি চমৎকার তর্ক বিতর্ক করেছো আর কি অ্যাজ এ উকিল। হি চিটস কর্ভাসিও অ্যান্ড গেটস 3 sequence আন্ডার প্রিটেন্স অফ গিভিং টু বি অ্যাডভোকেট। আচ্ছা, হি চিটস কর্ভাসিও, সে কর্ভাসিওকে চিট করলো এবং তাকে 3 ভেনিসিয়ান মুদ্রা দিল। 3 সিকোয়েন্স বলতে 3 ভেনিসিয়ান মুদ্রা, ইটালির ভেনিসিয়ানের, এবং প্রিটেন্স অফ গিভিং টু দ্য অ্যাডভোকেট, এবং ভান করলো যে আসলে এটা দিচ্ছি তুমি যে অ্যাডভোকেসি করেছো সেটার জন্য। ভলপনস হোম, এরপরের সিন হচ্ছে অ্যাক্ট 5 এর সিন 1। ভলপনের হোম, ভলপন ফিলস হ্যাপি অ্যাট দ্য এক্সট্রিকেটেড ফ্রম দ্য ইজ, এবং ভলপন এখানে খুবই হ্যাপি কারণ সে ওই যে প্রবলেমগুলি ঘটতেছিল সেখান থেকে আপাতত দৃষ্টিতে সে মুক্ত হয়েছে, সেই জন্য। ফ্রম দ্য কেস আর কি, কেস থেকে সে মুক্তি পেয়েছে সেটার জন্য। ভলপন ইন দ্য সলিলোকির এক্সপ্রেস হিজ স্যাটিসফ্যাকশন উইথ হিজ ডিসেম্বলেন্স ইন দ্য কোর্ট, এবং ভলপন এখানে সলিলোকিতে বলল যে তার যে এই যে বৃদ্ধ লুক বা তার সে অসুস্থ এরকম একটা লুক এর কারণে সে তার নিজেকেই যেন ধন্যবাদ দিচ্ছে, এরকম সে স্যাটিসফ্যাকশন শো করলো। বাট হি ফিলস এ রিয়াল ক্র্যাম্প ইন হিজ বডি অ্যাজ হি প্রিটেন্ডেড টু হ্যাভ, কিন্তু সে খুব দ্রুতই ফিল করলো যে তার মানে খিঁচুনি হচ্ছে যেন, কারণ সে সেটার হচ্ছে একটা ভান করতেছে অনেকদিন ধরেই, সেই জন্য। হাউএভার হি ডিসাইডস টু ওয়াশ ইট অফ উইথ আ বোল অফ লাস্টি ওয়াইন, যাই হোক সে যেটা করলো যে এরকম যখন সমস্যা হচ্ছে তাহলে আমি একটা লাস্টি ওয়াইন খাই, এবং ওয়াইন খাইলে আমার এই সমস্যাটা ভালো হয়ে যাবে, এরকম সে চিন্তা করলো। লাস্টি ওয়াইন বলতে কিছু ওয়াইন যেগুলো খাইলে আর খুব মাতলামি আসে। আচ্ছা, এরপরে সিন 2, এটাও ভলপনের হাউস। ভলপন ডিসাইডস টু এন্ডালস ইন ফার্দার স্কিমস, ভলপন এরপরে আরও মানে এই যে যখন জিতে গেল এই প্রথম টায়ারলি, তখন সে প্ল্যান করলো যে আরও অন্য কোনোভাবে আসলে এই স্কিমগুলো চালাতে হবে, ফন্দিগুলো বের করতে হবে। হি ওয়ান্টস হিমসেলফ টু বি ডিক্লার্ড অ্যাজ ডেড অ্যান্ড হি উইল ওয়াচ দ্য
সে হচ্ছে নিজেই সিদ্ধান্ত নিল যে সে ঘোষণা দিয়ে দেবে যে সে আসলে মারা গেছে, and he will was the disappointment of the legacy hunters on realizing that Moscow has become the heir, এবং সে চাচ্ছে যে তার যে লিগাসি হান্টার যারা আছে তাদেরকে সে একটু হতাশ করে দেওয়ার জন্য, এবং সে ভাবতেছে যে, এবং সে দেখাবে যে মস্কাই আসলে সব সম্পত্তি পেয়েছে। মস্কা ইজ হ্যাপি অ্যান্ড ভলপন ইজ ড্রাঙ্ক উইথ দ্য সাকসেস অফ সোফার, এবং এই যে যখন সাকসেসফুল হলো ট্রায়ালে, তখন মস্কা সে খুবই খুশি হলো এবং ভলপন সে মদ পান করলো। ভলপন অ্যাস্ক ন্যানো অ্যান্ড ক্যাস্ট্রন টু অ্যানাউন্স দ্যাট দ্য মাস্টার ইজ ডেড। ভলপন এরপরে ন্যানো এবং ক্যাস্ট্রনকে মানে বলল যে যাতে করে তারা ঘোষণা দিয়ে দেয় যে তাদের মাস্টার ভলপন সে মারা গেছে। হি ওয়ান্টস মস্কা টু রিমেইন ইন আ নোবেল ড্রেস অ্যান্ড শো দ্য উইল, এবং সে চাইলো যে মস্কাও যাতে করে হচ্ছে একটা নোবেল ড্রেস পরে, মানে হয় না যে মারা যাওয়ার পর একটা সুন্দর পোশাক পরতেছে যাতে করে সে গিয়ে তাকে সৎকার করতে পারে এরকম, এবং শো দ্য উইল, এবং তাকে উইলটা দেখালো। উইথ মস্কাস নেম অ্যাজ ইয়ার টু দ্য লিগাসি হান্টার, এবং লিগাসি হান্টারদেরকে দেখালো যে মানে বললো যে তুমি গিয়ে দেখাবা যে সেখানে মস্কার নাম লেখা রয়েছে উইল বা ইচ্ছাপত্রে। হি উইল বি exhilarated to see their discomfiture আর কি, discomfiture। আচ্ছা, হি উইল বি exhilarated সে আনন্দিত হবে আর কি, সে অনেক আনন্দিত হবে এটা দেখে যে তার যে লিগাসি হান্টাররা তারা পরাজিত হয়ে গেছে বা তাদেরকে ধোকা দিতে পেরেছে সেটা দেখে। মস্কা হ্যাজ টু স্নাব দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল থ্রেটিং দেম উইথ কন্টেম্পট। বলা হচ্ছে মস্কা সে ধমক দিল, মস্কা হ্যাজ টু স্নাব, মস্কা তাদেরকে ধমক দিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল থ্রেটনিং, এবং তাদেরকে যেন একটা সে যতটা পারে সে একটা অবজ্ঞা করলো আর কি। আচ্ছা, আমাদের কতখানি আছে আর? 2 পৃষ্ঠাই, এটা আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, এরপরে ফার্স্ট টু কাম ইন দ্য ভল্টর, এরপরের সিনে প্রথমে ভল্টর আসলো। মস্কা প্রিটেন্ড টু বি টেকিং দ্য ইনভেন্টরি অফ অল দ্য ভলপন প্রপার্টি, এবং মস্কা সে ভান করলো যে সে ভলপনের সমস্ত প্রপার্টির তালিকা ইনভেন্টরি সে হাতে নিচ্ছে এরকম। কর্বাসিও কামস ইন নেক্সট ফলোড বাই কর্ভিনো অ্যান্ড লেডি উডবি, কর্বাসিও প্রথমে আসলো, তারপরে আসলো কর্ভিনো এবং তারপরে লেডি উডবি আসলো। অল আর ডাম্বফাউন্ডেড টু ফাইন্ড মস্কা নেমড অ্যাজ ইয়ার, এবং তারা সবাই বোকা বনে গেছে যে মস্কার নামটা উত্তরাধিকারী হিসেবে দেখে। অ্যাজ ইচ ওয়ান ওয়ান্টস টু টক টু মস্কা হি ডিমিশেস দেম কন্টেম্পচুয়াসলি আর কি। তো বলা হচ্ছে যে একটু ছোট করে নিলাম, হ্যাঁ পড়তে সমস্যা হচ্ছে, একবারে কাছে হয়ে যাচ্ছে আমার। কর্বাসিও কামস ইন, আচ্ছা এইখান থেকে অল আর ডাম্পাউন্ডেড, এবং তারা সবাই নিজেদেরকে মানে তারা সবাই বোকা বনে গেল আর কি, এবং তারা দেখলো যে মস্কার নামটা রয়েছে ওই দলিলের ভেতরে। এবং অ্যাজ ইস ওয়ান ওয়ান্টস টু টক টু মস্কা, যেহেতু সবাই তখন মস্কার সাথে কথা বলতে চাচ্ছিল, হি ডিমেসেস দেম কন্টেম্পচুয়াসলি, এবং তারা মানে মস্কা সবাইকে অবজ্ঞার সহিত তারা সবাইকে তাড়িয়ে দিল বা এরকম চুপ করিয়ে দিল আর কি। ভলপন কনগ্রাচুলেটস মস্কা ফর দ্য এক্সিলেন্ট পারফরমেন্স হি হ্যাজ পুট অন, এবং ভলপন মস্কাকে ধন্যবাদ বা কনগ্রাচুলেশন জানালো যে তুমি খুব ভালোভাবে পারফরমেন্স করতেছো এই যে অভিনয়টা করার ক্ষেত্রে। নাও দে ডিসাইড দ্যাট মস্কা ইন দ্য ড্রেস অফ দ্য ক্ল্যারিসিমো Volpon disguised as the commentators will torment the legacy। এরপরে
তারা সিদ্ধান্ত নিল যে মস্কা সে পোশাক পরবে হচ্ছে একজন বিখ্যাত লোকের, এবং ভলপন সে ছদ্মবেশ ধারণ করবে এবং পোশাক পরবে হচ্ছে একটা প্রশংসা, মানে কমান্ডেটর হিসাবে সে ডিসগাইজ করবে, টর্মেন্ট দ্য লিগ্যাসি, এবং লিগ্যাসিকে সে টর্মেন্ট করবে, মানে কষ্ট দিবে। এরকম মানে বদমাইশ, ছোটবেলা আমরা অনেক সময় বদমাইশি করতাম না, এই টাইপের আর কি। তো সিন 4 আমরা এই 2 লাইন পড়তেছি না, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে কি আছে এটা আমরা তো নিচে পাচ্ছি, এই জন্য আর এই 2টা পড়তেছি না। সিন 4-এ যেটা করতেছে যে পেরিগ্রিন ডিসগাইজড কামস টু স্যার পলিটিক্স হাউস। পেরিগ্রিন সে ছদ্মবেশে স্যার পলিটিকের বাড়িতে আসলো। ফার্স্ট পেরিগ্রিন মিট দ্য নাইট অ্যান্ড টেলস দ্যাট হি ইজ বিং চার্জড উইথ স্পাইং ফর তুর্কি অ্যান্ড অফার্স আর টু কাম টু অ্যারেস্ট হিম মেক এনি মুমেন্ট। আচ্ছা, পেরিগ্রিন সে ছদ্মবেশে আসলো এবং স্যার পলিটিকের বাড়িতে, এবং পেরিগ্রিন প্রথমে নাইটের সাথে তার দেখা হলো এবং সে তাকে বলল যে হি ইজ বিং চার্জড উইথ স্পাইং, অর্থাৎ তাকে চার্জ করা হচ্ছে এবং তাকে তার পিছনে গোয়েন্দা লাগানো হয়েছে, বিশেষ করে তুর্কির পক্ষে কাজ করার জন্য। অ্যান্ড অফার্স আর টু কাম টু অ্যারেস্ট, এবং এই মুহূর্তেই সে অফার করলো যাতে করে সে তাকে ইয়ে করতে পারে, অফিসারদেরকে ডাকলো যে যাতে করে তাকে, ও আচ্ছা আমি এখানে অফার পড়তেছি কেন, অফিসাররা যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করতে পারে, সে সেটাও জানালো। দ্য নাইট আস্ক all his papers to be burned and hide beneath a tortoise shell, এবং এই নাইট সে, মানে ওখানে যে নাইট নামে একটা ক্যারেক্টার ছিল, সে এখানে আসলো এবং সে চেষ্টা করলো তার সমস্ত ডকুমেন্ট, তার সমস্ত সব কিছু পুড়িয়ে দেয়া এবং একটা টর্টয়েস শেল দিয়ে, অর্থাৎ কচ্ছপের একটা শেল দিয়ে ওটাকে লুকিয়ে ফেলা। দ্য মার্চেন্ট প্রিটেন্ডস, এই টর্টয়েস শেল বলতে কি বুঝো? শেল, এখানে শেল মানে কি? কি মানে? স্যার খোল, খোল বা খোলাসা আর কি। হ্যাঁ ওইটাই, ওই যে টর্টয়েস বা কচ্ছপের যে পিঠের যে অংশটা, আমরা যেটাকে বলতে পারি খোল, হ্যাঁ খোলস। জি স্যার। আচ্ছা, the merchant pretending as officers come in and after some first exposes the night. আচ্ছা, এবার মার্চান্ট সে প্রিটেন্ড করলো, সে ভাবলো যে হয়তো বা সে ছল করলো যে অফিসাররা ভেতরে চলেই আসছে, এবং আফটার সাম ফার্স্ট এক্সপোজেস দ্য নাইট, এবং সে নাইট সম্পর্কেও কিছু হাস্যকর তথ্য ফাঁস করে দিল। দেন আফটার রিলিভিং হিজ আইডেন্টিটি পেরিগ্রিন লিভস, এবং তারপরে পেরিগ্রিন তার আইডেন্টিটি ওখানে শো করলো এবং সে চলে গেল। দ্য নাইট ফিলস হিউমিলিয়েটেড অ্যান্ড ডিসাইডস টু লিভ দ্য প্লেস, এবং নাইট এটাতে খুবই অপমানিত বোধ করলো এবং সিদ্ধান্ত নিল যে সে ওখান থেকে চলে যাবে। আচ্ছা, এরপরে সিন 5, ভলপনস হোম, মানে ভলপনের হোমে এটা করতেছে। দেখো, ইস টেলস দ্যাট দ্য আদার লুকস ন্যাচারাল ইন দ্য ডিসগাইজ, এবং প্রত্যেকে বলতেছিল যে আরেকজনের কথা, যে তাদেরকে ডিসগাইজে আসলে খুবই নর্মাল দেখাচ্ছিল। অ্যাজ ভলপন গোজ আউট মস্কা রিভিলস হিজ ইন্টেনশন অফ চিটিং হিজ প্যাট্রন, এবং যখন ভলপন গোজ আউট মস্কা, মানে মস্কাকে নিয়ে যখন বের হয়ে গেল, তখন মস্কা রিভিল করলো আর কি যে তার রিয়েল ইন্টেনশন হচ্ছে আসলে সবাইকে চিটিং করা। দেন হি আস্ক দ্য টু ইন দ্য হাউস টু গো আউট অ্যান্ড প্লে, এবং সে তখন দুইজনকে বললো যে তারা যেন বাড়ি চলে যায়, বিশেষ করে যে ভলপন, তার ভলপনকে আর কি। আচ্ছা, দেন হি আস্ক দ্য টু ইন দ্য হাউস টু গো আউট অ্যান্ড প্লে, তারপরে সে হচ্ছে দুইজনকে বলে যে তারা যেন চলে যায় এখান থেকে, ওই যে পেরিগ্রিন, তারপরে আরো যারা ছিল আর কি, ওই যে যারা আর কি এই ডিসগাইসে এই কাজগুলো করতেছে তাদেরকে বলে তারা যেন এখান থেকে চলে যায়। হি সেইজ হি উইল ট্র্যাপ দ্য ফক্স, এবং সে বললো যে সে আসলে ফক্সকে, অর্থাৎ ভলপনকে সে ট্র্যাপে ফেলবে। অ্যাক্ট 5 সিন 5, রাস্তার মধ্যে কথাবার্তা হচ্ছে, ভলপন ডিসগাইজে রয়েছে অ্যাজ এ কমেন্ডেটর, টিজেস কর্বাসিও অ্যান্ড করবিনো, সে
করভিনো এবং করবাসিওকে সে টিজ করতেছে, মানে বিরক্ত করতেছে। করভিনো অ্যান্ড করবাসিও টেলস ইজ আদার দ্যাট হোয়াট দে হ্যাভ টেস্টিফাইড ইন দ্য কোর্ট ইজ ট্রু। করভিনো এবং করবাসিও তারা বলে যে আহ, যেই যেটার জন্য আসলে তারা কোর্টে গিয়েছিল সেই কাজটা, যদিও তারা জিতেছিল সে সময়, কিন্তু আসলে ওই ঘটনাটা সত্য ছিল। তো মিথ্যার যারা ছিল তারাই জিতে গেছে। দেন ভলপন কামস ইন, কনগ্রাচুলেট বোথ ফর অ্যাকোয়ারিং এ ফরচুন অ্যান্ড টিচেস দেম, পুটিং দেম টু শেম। তারপরে ভলপন ভিতরে আসলো, তাদেরকে কনগ্রাচুলেট জানালো যে তারা একটা ভালো ফরচুন পেয়েছে, অ্যান্ড টিচ দেম, এবং তাদেরকে সে একটু ভৎসনাও করলো, পুটিং দেম টু শেম, এবং তাদেরকে লজ্জায় ফেলে দিল। তারপরে সিন এ 7-এ রয়েছে যে অ্যানাদার পার্ট অফ দ্য স্ট্রিট, রাস্তার আরেকটা অংশে ভলপন টিজেস ভল্টোরকে সে টিজ করতেছে। ভল্টোর সলিলোকুইজেস ওভার হিজ বিং ডেপুটেড, আচ্ছা ডিউট বাই প্যারাসাইট। এবং ভল্টোর সে হচ্ছে সলিলোকি করতেছে যে প্যারাসাইট মস্কা সে আমার মতো একজন ভল্টোরকে, আমার মতো একজন জাজকে বা উকিলকে সেভাবে প্রতারিত করতে পারলো। ভলপন কামস ইন অ্যান্ড আস্ক এ ফেভার ফ্রম হিম অ্যাজ ইফ ভল্টোর হ্যাজ ইনহেরিটেড দ্য ভলপন্স স্টেট। এবং এরপরে ভলপন সে ভেতরে আসলো এবং সে এসে তার কাছে মানে ফেভার চাইলো, একটা হেল্প চাইলো, অ্যাজ ইফ ভল্টোর হ্যাজ ইনহেরিটেড দ্য ভলপন স্টেট। এবং ব্যাপারটা এমনভাবে সে চাইলো যে কিছুক্ষণ পরেই বা কয়েকদিন পরেই, হয়তো কয়েকদিনের মধ্যেই হয়তো ভল্টোর তার সমস্ত সম্পত্তি পেয়ে যাবে, এরকম একটা ভান করে সে কথা বলল। এরপরে সিন 8, এখানেও স্ট্রিট হচ্ছে সিনের জায়গা। ভলপন রিটার্নস টু করভিনো অ্যান্ড করবাসিও, করভিনো এবং করবাসিওর কাছে ফিরে আসে, অ্যান্ড টু প্যাস্টার দেম মোর, এবং তাদেরকে আরও বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করে। মস্কা ড্রেসড অ্যাজ ক্ল্যারিসিমোস নিয়ার বাই, এবং মস্কা সে একটা ধর্মীয় বা অভিজাতীয় একজন ব্যক্তির মতো করে সে পোশাক আশাক পরলো। করবাসিও নোটিসেস মস্কা অ্যান্ড ফিল পেইন্স টু সি দ্য প্যারাসাইট ইন দ্য নোবেল ড্রেস। এবং করবাসিও এটা সে দেখলো, দেখে সে একটু ব্যথিত হলো যে একজন প্যারাসাইট তার আবার এত নোবেল ড্রেস, মানে সে এত ভালো করে পোশাক পরেছে, এটা নিয়ে সে একটু বিরক্ত। করভিনো টু এক্সপ্রেসেস, করভিনো সে তার যে ফিলিংস, সিমিলার ফিলিংস সেও প্রকাশ করলো যে আমাদের মস্কা এভাবে আমাদেরকে ফাঁকি দিয়েছে সেই ব্যাপারটা নিয়ে। ভলপন কামস ইন অ্যান্ড স্টার্টস টিজিং দেম, হার্পিং অন দ্য ভলপনস লিগ্যাসি। এবং এরপরে ভলপন সেও আসলো ভেতরে এবং এসে সে ভলপনের যে লিগ্যাসি হান্টার যারা আছে তাদের সবাইকে সে টিজ করলো। করভিনো লসেস হিজ টেম্পার অ্যান্ড ট্রাইস টু অ্যাটাক হিম। করভিনো এটা শুনে তা হচ্ছে খুবই হতাশ হয়ে পড়লো এবং এবং সে তার মেজাজ হারালো, মেজাজ হারিয়ে ভলপনকে অ্যাটাক করলো। আচ্ছা, এরপরে সিন নাম্বার হচ্ছে 9। এটা হচ্ছে ভল্টোর রাস্তার ক্ষেত্রে ভল্টোর, মস্কা এবং ভলপন ইন্টারাক্ট করতেছে। ভল্টোর অ্যাবিউজেস মস্কা, ভল্টোর সে হচ্ছে মস্কাকে গালাগালি করতেছে। ভলপন কামস ইন অ্যান্ড টিজেস ভল্টোর ওয়ান্স এগেইন। ভলপন এরপরে ভেতরে আসলো এবং সেও ভল্টোরকে টিজ করলো, বিরক্ত করলো বা গালাগালি দিল আর কি। দ্য অ্যাডভোকেট বিকামস অ্যাংরি বাট ভলপন কন্টিনিউস টিচিং হিম। এবার এই যে ভল্টোর সে একজন অ্যাডভোকেট, সে বিরক্ত হলো এবং রাগান্বিত হলো, কিন্তু ভলপন সে তাকে তখনও বিরক্ত করেই চলছিল। এরপরে সিন 10-এ আমরা দেখতে পাই যে এ সেকেন্ড কোর্ট সিন, আর একটা কোর্ট সিন আর কি, মানে আবার আদালতে বিচার উঠেছে। ভল্টোর retraces his argument and presents a paper telling the whole truth of the matter. এর ভল্টোর তো আর কি এখন রেগে গেছে, এবার ভল্টোর সে হচ্ছে আর্গুমেন্ট আবার করতে শুরু করলো আর কি কোর্টে গিয়ে, এবং সে এখানে প্রেজেন্ট করলো ওই সময়ের যে সত্যিকারের যে ঘটনা সেগুলো, মানে পেপারগুলো, দলিলপত্রাদি বা তদন্তের প্রতিবেদন পেশ করলো। Voltor begs pardon of the judges and says that he lied earlier.
ভল্টন সে জাজেদের কাছ থেকে ক্ষমা চাইলো এবং বললো যে আমি আগেরবার মিথ্যা কথা বলেছিলাম, অ্যান্ড দ্যাট বোনারিও অ্যান্ড শিলিয়া আর ইনোসেন্ট, বোনারিও এবং শিলিয়া এরা দুজনই ইনোসেন্ট। হি লাইকস টু টেল দ্য ট্রুথ অনলি বিকজ অফ হার প্রিক্স অফ কনসাইন্স, এবং সে এই সত্য কথাটা এখন বলতেছে শুধুমাত্র তার বিবেকের দংশন থেকে বাঁচার জন্য। প্রিক্স অফ কনসাইন্স বলতে বিবেকের দংশন। মস্কা হ্যাজ বিন আ ডিসিভার, মস্কা একজন প্রতারক। দ্য জাজ ওয়ান্ট মস্কা ইন দ্য কোর্ট, এবং জাজ বলতেছে মস্কাকে কোর্টে নিয়ে আসো। ভলপন প্রেজেন্টলি ডিসগাইজড অ্যাজ এ কমেন্ডেটর goes out telling he will face him। আচ্ছা, ভলপন যে কিনা উপস্থিত ছিল এবং প্রেজেন্টলি আর্গুমেন্ট ডিসগাইজে ছিল আর কি। আচ্ছা, প্রেজেন্টলি যে কিনা ছদ্মবেশে ছিল একজন কমান্ডেটর হিসাবে, সে বেরিয়ে গেল এবং সে হচ্ছে ওই মস্কাকে আনতে গেল। কর্ভিনো সেইজ দ্যাট অ্যান ইভিল স্পিরিট হ্যাজ পজেসড দ্য অ্যাডভোকেট, এবং কর্ভিনো এবার বলল যে একজন খারাপ মানুষ, খারাপ স্পিরিট বা আত্মা, সে হচ্ছে মূলত অ্যাডভোকেটের পদটা ধরে রেখেছে। আচ্ছা, একটু 1 মিনিট, আমি একটু কল রিসিভ করি একটা, আমি আবার ফিরে আসতেছি। আচ্ছা, ওকে, তোমাদেরই একজনের হাজবেন্ড ফোন দিয়েছিল। তোমাদের বলতে আহ, যদিও সেকেন্ড ইয়ারের, কিন্তু তোমাদের বলতে মানে তোমাদের মতো লাইভ ক্লাস করে এরকম এরকম অনেকেরই হাজবেন্ড ফোন করে যে কেমন কি বা কি আমার ওয়াইফটা জয়েন করতেছে কিনা। তো আমি অবশ্য চিনতে পারি না সবাইকে। যারা দীর্ঘদিন ধরে পড়তেছে বা বা অনেক সময় অনেক বিষয় নিয়ে অনেক চ্যাটিং করে তাদেরকে আমি চিনতে পারি, তাছাড়া ওইভাবে আসলে সবাইকে আমার চেনা হয় না। ওকে, ওকে, দেখো এবার এখানে আসি যে সিন 11। দেখো, এই স্ট্রিট নিয়ার ভলপন হোম, ভলপনের বাড়ির পাশের রাস্তা। ভলপন লার্নস ফ্রম হিজ ফুলস দ্যাট মস্কা ইজ আপ টু সাম স্কিমস অফ হিজ ওন। আচ্ছা, ভলপন সে তার ফুলদের কাছ থেকে জানলো যে মস্কাও সে একটা ষড়যন্ত্র করতেছে নিজে নিজে। ভলপন ফিলস রিগ্রেট ওভার দ্য লেটেস্ট অ্যাডভেঞ্চার হুইচ ব্রট নিউ ট্রাভেলস টু হিম। ভলপন এই পরের বারের যে অ্যাডভেঞ্চারটা সে করতে চাইলো, এইটাতে তার নতুন ট্রাভেল, নতুন নতুন সমস্যায় পড়ে গেল। এইটা নিয়ে সে আসলে একটু রিগ্রেট করলো, আক্ষেপ করলো। হি সিজ হিজ ফুলস অ্যান্ড লার্নস দ্যাট মস্কা হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ কিজ। সে তার ফুলদের কাছ থেকে জানতে পারলো যে মস্কা আসলে তার সমস্ত সম্পত্তির যে চাবি সেগুলো সে নিয়ে নিয়েছে। হি সাসপেক্টস ফাউল প্লে ফ্রম মস্কা, এবং ভলপন সে বুঝতে পারলো যে আসলে সে সন্দেহ করলো যে মস্কা কোনো ফাউল প্লে করলো, মানে হয় না যে দুর্নীতি করা মানে একটা লাস্টে গিয়ে সে নিজেই ষড়যন্ত্র করলো। হি রিয়ালাইজেস দ্যাট হি অট নট হ্যাভ প্রভোকড দ্য অ্যাডভোকেট। সে রিয়ালাইজ করলো যে তার আসলে উচিত হয়নি এই অ্যাডভোকেটকে প্রভোক করা বা উত্তেজিত করা, মানে মস্কার ইয়ে ভলপন সেটা রিয়ালাইজ করলো যে ভল্টরকে খেপানো ঠিক হয়নি। ফাইনাল কোর্ট সিন। আমরা দুইটা কোর্ট সিন পাবো। একটা হচ্ছে প্রথমবারে দেখলাম যে তারা জিতে গেল, দ্বিতীয়বারে সেকেন্ড কোর্ট সিনে দেখলাম হচ্ছে ভল্টর গিয়ে বিচারকদের কাছে বলতেছে যে আসলে আমার প্রথম ইয়েটা ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেন, এরকম কিছু। এই যে সে ক্ষমা চাচ্ছিল এই যে এখানটাতে, পার্ডন, হি বেগস পার্ডন। এবং ফাইনাল এবার যে সিনটা সেখানে দেখো যে ফাইনাল কোর্ট সিন, দ্য অ্যাডভোকেট রিয়েলাইজেস দ্যাট ভলপন ইজ অ্যালিভ অ্যান্ড retraces his testimony a second time। আচ্ছা, ভলপন অ্যাডভোকেট অর্থাৎ ভল্টর সে বুঝতে পারলো যে ভলপন আসলে বেঁচে আছে, সে মারা যায়নি এবং সে আসলে ছদ্মবেশে ছিল, এবং রিট্রেসেস হিজ টেস্টিমনি সেকেন্ড টাইম, এবং তার সেকেন্ড টাইমে তার যে সাক্ষ্য সেটার অনুসন্ধান করলো, সেটা নিতে চাইলো। হি ফলস ডাউন অ্যাজ ই পজেসড, এবং সে ধপাস করে পড়ে গেল যেন তার উপরে কিছু একটা আত্মা ভর করেছে এরকম একটা। মস্কা ইজ নট উইলিং ফর এ কম্প্রোমাইজ উইথ হিজ প্যাট্রন, এবং মস্কা সে কোনো রকমের
মানে কম্প্রোমাইজে যেতে চাচ্ছে না তার প্যাট্রন বা ভলপনের সাথে, মানে ভলপনকে সে পরিত্যাগ করতেছে। ভলপন ফাইন্ডিং হিমসেলফ ইন আ ফিক্স রিভিলস এভরিথিং অ্যান্ড অল দ্য ইভিল ওয়ান্স আর পানিশড। এবং ভলপন লাস্টলি সে সব কিছু স্বীকার করে ফেলে নেয় এবং পরবর্তীতে সবাই যারা খারাপ ক্যারেক্টার এখানে ছিল সবাইকে পানিশ করা হয়, শাস্তি দেওয়া হয়। তো এই সিনে আমরা এগুলো দেখতে পাবো আর কি। তো এটা আমরা দেখি, চলো কি কি আছে। যে Voltor tells the court that he lied to the court at the instigation of Mosca. ভল্টর সে কোর্টকে জানালো যে সে সব মিথ্যা কথা বলেছিল কোর্টে এর আগে, এটা মস্কার প্ররোচনায় সে করেছিল। ভলপন ইন দ্য ডিসগাইজ অফ দ্য কমেন্ডেটর রিভিলস হিজ আইডেন্টিটি টু দ্য অ্যাডভোকেট। এবং যে এতক্ষণ কমেন্ডেটরের ডিসগাইজে ছিল সে এবার, মানে ভলপন, সে এবার তার আইডেন্টিটি রিভিল করলো অ্যাডভোকেটের সামনে। অন ভলপনস অ্যাডভাইস হি ফলস ডাউন অ্যাজ ই পজেসড। এবং ভলপনের অ্যাডভাইসে, মানে তার পরামর্শে, উপদেশে, হি ফলস ডাউন ইফ অ্যাজ ই পজেসড। ভলপন কাকে অ্যাডভাইস করলো? ভলপন নিজেই পড়ে গেল না? ভলপন ফাইন্ডিং হিমসেলফ ইন এ ফিক্স রিভিলস এভরিথিং। আচ্ছা, হি ফলস ডাউন, হি বলতে দ্য অ্যাডভোকেট রিয়েলাইজেস দ্যাট ভলপন, আচ্ছা অ্যাডভোকেট সে নিজেই হচ্ছে রিয়েলাইজ করলো, করে সে নিজে আর কি আসলে পড়ে গেল। দেখো এখানে ভলপন ইন দ্য ডিসগাইজ অন ভলপনস অ্যাডভাইস, ভলপনের অ্যাডভাইসে হি ফলস ডাউন অ্যাজ ই পজেসড, অর্থাৎ ভল্টর যেন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, এরকম একটা অবস্থা। ল্যাটার হি রিট্রেসেস হিজ সেকেন্ড স্টেটমেন্ট, এবং পরবর্তীতে সে তার সেকেন্ড স্টেটমেন্টটা দেয়। অ্যাজ মস্কা কামস ইন, ভলপন রিয়েলাইজ দ্যাট দ্য প্যারাসাইট ওয়ান্টস টু গাল হিম। যখন মস্কা আসলো তখন ভলপন রিয়েলাইজ করলো যে আসলে মস্কা তাকে ঠকাতে চেয়েছে, তার যে প্যারাসাইট সে তাকে ঠকাতে চেয়েছে। ফাইন্ডিং নো আদার ওয়ে টু এক্সট্রিকেট হিমসেলফ ফ্রম দ্য সিচুয়েশন, ভলপন রিভিলস এভরিথিং। এবং এইখান থেকে, এই সিচুয়েশন থেকে কোনো মুক্তি না পাওয়ার কোনো রাস্তা না দেখে আর কি, মুক্ত হওয়ার কোনো রাস্তা না দেখে ভলপন এবার সব কিছু স্বীকার করে ফেললো কোর্টের ভেতরে। নাও দ্য রিয়েল পিকচার ইজ ক্লিয়ার টু দ্য জাজ, এবং সত্যিকারের পিকচার এখন ওপেন হলো এবং জাজরা সব কিছু বুঝতে পারলো। অ্যান্ড অল দ্য ইভিল ডুয়ার্স আর গিভেন এক্সাম্পলারি পানিশমেন্ট, এবং সমস্ত যে ইভিল ডুয়ার তারা সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পেল। এই যে এক্সাম্পলারি পানিশমেন্ট, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এটা দেখবা ওই যে রাজনীতিবিদরা অনেক সময় এটা ইউজ করে, যে দুর্নীতি করেছে তাদেরকে ধরে কি করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তির নামই হচ্ছে এক্সাম্পলারি পানিশমেন্ট। এটা একটা ফ্রেজ, এটা মনে রাখো। তো এই হচ্ছে টোটাল ঘটনা। ঘটনাটা যদি আরেকবার রিক্যাপ করতে চাই তাহলে সমস্যা, এই জন্য আর রিক্যাপ করতেছি না, কিন্তু তোমরা এই 3টা ভিডিও যদি একসঙ্গে দেখো তাহলে তোমরা এটাকে বুঝতে পারবা। আমরা এমনি একটু যদি আমরা রিক্যাপ করি, সেটা হচ্ছে ভলপন সে হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, সে সম্পদ গোছাতে পছন্দ করে এবং সেই সম্পদগুলো মানুষের মেরে খাওয়া সম্পদ আর কি। তার কিছু সঙ্গী সাথী ছিল, মস্কা তার ভেতরে একজন। মস্কা তাকে এই প্রতারণা করতে হেল্প করে এবং সে একে একে অনেকগুলি লোকের সাথে প্রতারণা করে। আলটিমেটলি যেটা হয় যে একজনের ওয়াইফের দিকেও সে তার চোখ পড়ে যায় এবং সেখান থেকেই তার বিপত্তিটা ঘটে। এবং সেইখান থেকে একটা কেসে পড়ে এবং সেই কেস থেকে একজন অ্যাডভোকেট, যেও কিনা তার লিগাসি হান্টার মানে কি, ওই যে উত্তরাধিকারী আর কি পাওয়ার যে আকাঙ্ক্ষা যারা করে তাদেরকে বলা লিগাসি হান্টার। তো ভল্টর সে হলো, এবং তার ভল্টরের মাধ্যমে সে প্রথমবার ছাড়া পায়। কিন্তু ছাড়া পাওয়ার পরে সে ভাবলো যে মানে ওই দুষ্ট লোকের তো যতক্ষণ না তার উপরে বিপদ নেমে না আসবে ততক্ষণ তো সে কিন্তু একের পর এক দুষ্টুমি করতেই থাকবে। তো এরকম সে আবার ভাবলো যে আচ্ছা এবার ডিসগাইজ ধারণ করে সবাইকে জানিয়ে দিই যে আসলে আমি মারা গেছি, এবং দেখি তো তারপরে রিয়াকশনটা কেমন হয়। তো এই রিয়াকশনটা করতে বললো, এবং কি মস্কারকেও বললো যে তুমি একটু ভান করবা যে তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে উইল করে দিয়েছি তোমার নামে, এইটা ভান করবা। তো এই ভান করতে গিয়ে সে ধরা পড়ে যায়, এবং ধরা পেয়ে মানে যখন সবাইকে রাগাচ্ছে এবং আলটিমেটলি যখন অ্যাডভোকেট গিয়ে যখন রাগায় তখন অ্যাডভোকেট ওই তার পুরনো কেসটা আবার কোর্টে তোলে এবং অ্যাডভোকেট বলে যে আমি আসলে মিথ্যা বলেছিলাম আগের বার, এবং মিথ্যা বলার কারণে ভলপন জিতে গিয়েছিল। তো কোর্টটা আবার চালু হয় এবং চালু হওয়ার পরে আলটিমেটলি দেখা যায় যে মস্কা সত্যি
তার প্যাট্রনের এগেনিস্টে চলে গেছে এবং তার সম্পত্তিটাকে গ্রাস করার চেষ্টা করতেছে। এবং ভলপন এই অবস্থা দেখে সে আর কোথাও মানে মুক্তির কোনো আশা খুঁজে পায় না, বা দু চোখে সর্ষে ফুল দেখে আর কি। আচ্ছা স্যার, হচ্ছে আলটিমেটলি সে ভল্টের সবকিছুকে মেনে নেয় যে আসলে কি কি সে করেছে ভল্টের কি মিথ্যা কথা বলছিল? ভলপন মিথ্যা কথা বলেছিল যে, হ্যাঁ, ভল্টর ভল্টর ওই যে হচ্ছে আচ্ছা, উকিল। ভলটর মিথ্যা কথা বলেছিল যে আসলে সে মানে ভলপন দোষী না, ওই ও হচ্ছে বোনারিও এবং শিলিয়া সেই দুইজনার হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্কের কারণেই তারা মূলত এই মানে দুর্নামটা ছড়াচ্ছে, ভলপনের উপরে দুর্নামটা ছড়াচ্ছে। এন্ড ভলপনের উপরে কেন? কারণ ভলপনকে বোনারিওর বাবা করবাসীয় সমস্ত সম্পত্তি দিতে চেয়েছে, এবং বোনারিও সে দেখেছে যে কিনা আমাকে তো ডিজইনহেরিট করতেছে, আমি সম্পত্তি পাচ্ছি না। তো তার বাবাকে কিছু না বলে সে ওই ভলপনকে ফাঁসানোর জন্য শিলিয়াকে সঙ্গে নিয়ে সে সেটা করতেছে। আসলে বোনারিও এবং শিলিয়ার মধ্যে সম্পর্ক রয়েছে, সেটা সে ভল্টর কোর্টকে জানিয়েছিল আর কি, জাজদের উদ্দেশ্যে এটা উপস্থাপন করেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমাদের তো পড়া এটা শেষ হয়ে গেল। সামনের দিন আমরা এটার উপরে ব্রিফ কোশ্চেন পড়ব। ব্রিফ কোশ্চেন পড়ে তার পরের দিন থেকে আমরা নেক্সট স্টোরিটা পড়া শুরু করব। তো আজকে তোমাদের কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করো, যদি কারো কোনো প্রশ্ন যা থাকে। মানে আমাদের ক্লাসের টাইম শেষের দিকে তোমরা একটু প্রশ্নগুলোই করো। আর নেক্সট দিনে আমরা এই যে এখান থেকে এই ব্রিফ কোশ্চেনগুলো পড়ব। ব্রিফ কোশ্চেনগুলো পড়লে এখান থেকে আরো অনেক বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কারো কিছু বলার আছে কিনা বলো। সামনের দিন আমরা পড়বো আচ্ছা, সামনের দিন তো ব্রিফ কোশ্চেন, তার পরের দিন পড়বো ডাসেস অফ মালফি। তাহলে আমরা জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান ড্রামা এটা শেষ হয়ে যাবে। এরপর ওয়ান বাই ওয়ান সব শেষ করতে হবে। আমরা এরপরে ধরবো হচ্ছে লিঙ্গুইস্টিক একটু। স্যার, হুম, অ্যাক্ট 5 এর সিন 6টা ওইটা আরেকবার একটু ব্রিফ করে বললে ভালো হতো। অ্যাক্ট 5 এর সিন 6 না না সরি 4। কোনটা আমরা দেখে আসি। অ্যাক্ট 5 এর সিন 4। হ্যাঁ, অ্যাক্ট 5 এর সিন 4 এইটা। জি স্যার, আচ্ছা, পলিটিক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। এই যে এই জিনিসগুলো তোমরা এড়ায়ও যাইতে পারো, মানে এটা হচ্ছে সাব প্লট, মেইন প্লট না। ধরো, স্যার আমিও সেটা বলতে চাচ্ছিলাম, এটা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট না, এটা তো সাব প্লট। মানে ধরো আমরা কি একটা সিনেমা যখন দেখতে লাগি, সিনেমার কি হয় যে প্রধান প্রধান ক্যারেক্টারগুলোর কাহিনীগুলোই হচ্ছে আমরা মনে রাখি, আর পাশাপাশি ওই যে কিছু জোকারি ক্যারেক্টার থাকে না, এই যে স্যার পলিটিক, তারপর লেডি উডবি, পলিটিক উডবি, তারপরে পেরিগ্রিন, এরা সব হচ্ছে পার্শ্ব চরিত্র। এরা ওই নাটকটাকে আরেকটু মজা দেওয়ার জন্য বা একটা জোকারি কিছু বলার টাইপের। জন্য স্যার। হ্যাঁ, তো এটা নিয়ে এত অডিট হয়েও না। হ্যাঁ, এখানে ওই যে তারা বিভিন্ন ট্রিক করতেছে জাস্ট মজা করার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনোটা? এটা যেহেতু একটা বিস্ট ফেবল, এই জন্য এটাকে মনে রাখবা খুব সুন্দর করে, কারণ এটা চাকরি বাকরি পরীক্ষায় জিজ্ঞাসা করে বিভিন্ন প্রশ্ন তো এখান থেকে। বলো। স্যার আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একটু কিছু বলতেন। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে হ্যাঁ বলি। সেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে তোমাকে ডায়েরি লেখা শুরু করতে হবে, আর যেদিন যতটুকু পড়বা সেটাই লিখতে হবে। এই একটা জিনিস, মানে ওই যে স্পোকেন ততদিন ভালো হবে না যতদিন না তুমি স্পোকেন করবা। মানে যে যত বেশি স্পোকেন করবে সে তত বেশি হচ্ছে স্পোকেন ইংলিশটা শিখে ফেলবে। রাইটিং এর ক্ষেত্রেও তাই, যে যত বেশি লিখবা তাই তত বেশি রাইটিংটা শিখতে পারবা। আর স্পোকেন, রাইটিং, লিসনিং যাই করতে না করো না কেন, শব্দার্থটা হচ্ছে মেইন জিনিস। যত বেশি পারো নতুন নতুন শব্দের অর্থ মুখস্থ করতে থাকো, প্রতিদিন 10টা করে। মনে থাকবে না, 2টা 1টা মনে থাকবে, কিন্তু দেখবে এই 2টা 1টা এই প্রথম দিকে মনে থাকবে 2টা 1টা, তারপরে দেখবে 3টা 4টা মনে থাকতেছে, তারপরে পড়তে পড়তে দেখবে যে তখন 8টার 8টাই মনে থাকতেছে, 8টার মধ্যে 7টা মনে থাকতেছে, এরকম। তো এই শব্দের অর্থ মুখস্থ করো, বেশি বেশি লিখো, হ্যান্ড নোট নিজেরা তৈরি করার চেষ্টা করো। রেডি হ্যান্ড নোট তো অনেক পাবা, কিন্তু রেডি হ্যান্ড নোট পড়লে যেটা হবে যে তোমার ডেভেলপমেন্ট আসবে না। হ্যান্ড নোট তৈরি করাটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অন্যতম প্র্যাকটিস। ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে ভালো করবে আর কি।
স্যার রাইটিং তো করি, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা আমার সঠিক হলো কি না, অ্যাকিউরেট হলো কি না, এটা বোঝাটা হচ্ছে সমস্যা। এটা এটা বুঝে এটা উঠতে এটা পারি না। বোঝার দরকার নেই, তুমি লিখতে থাকো। লিখতে থাকো, একটা সময় তুমি নিজেই বুঝে ফেলবা, ও এতদিন এটা খারাপ লিখেছি, এটা ঠিক লিখিনি। যখনই তুমি অন্য কাউকে দেখাতে যাবা, তুমি শুরুতে শরম পাবা, সে তোমাকে এমন একটা ডিমোটিভেট করবে। হ্যাঁ, তো এগুলো করার দরকার নাই। ওই ছোট বাচ্চাদের মতো, বা ছোট বাচ্চারা যখন একটা ভাষা শিখে তখন সে কি ওই বারবার ওইটা ভুলই বলতে থাকে। হ্যাঁ, যেমন আমার ছেলে, আমার 2 বছর 2.5 বছর 2 বছর 3 মাসের আর কি একটা ছেলে আছে। ও আমাকে কখনো আহ, হচ্ছে নাম ধরে ডাকে, কখনো আব্বু বলে, কখনো আব্বা বলে, কখনো বাপুজি বলে, বাবাজি বলে, কত কি বলে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এসে বলতেছে যে দাদু, অনেক সময় বলতেছে চাচাও চাচু, মানে কখন কি বলতেছে। এই ভুল কিন্তু ওকে যদি আমি থামাই দিই বা বারবার ধমক দিই, তাহলে তো অনেক ধমক হয়ে যাবে। এটা না করে কি সে ভুল করতে থাকবে, একটা সময় সে নিজেই রিয়েলাইজ করবে যে আরে এটা তো আমার বাবা। হ্যাঁ, তো এরকমই তুমি ভুল করতে থাকো, লিখো, ভুল ভুল হতে থাক। একটা সময় তুমি নিজে ফিল করবে ওই টাইপের সেন্টেন্স দেখে যে আরে ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন থাকলে এটা প্লুরাল ফর্ম বসে, এতদিন আমি সিঙ্গেল ফর্ম বসিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে এই যে যখন নিজের ভুলটা যখন এইভাবে নিজে ধরতে পারবা, তখনই দেখবা যে আর কোনো ভুল হচ্ছে না কখনো। যখনই কাউকে দেখাইতে যাবা, সে ডিমোটিভেট করবে, অথবা তুমি তার ধরার কায়দা দেখে তুমি শরম পাবা। তো সব মিলিয়ে লিখতে থাকো, প্রতিদিন লিখো, প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে লিখতে থাকো। এই যে তোমরা পড়লা, ভলপনটা পড়লা, ভলপনের উপর একটা সামারি নিজের মতো করে লিখে ফেলো, লিখে তোমরা গ্রুপে শেয়ার করো। আমি এই হোমওয়ার্কগুলো দেই না, কারণ হোমওয়ার্ক দিলে স্টুডেন্টের সংখ্যা কমে যায়। এই লাইভ ক্লাসের সংখ্যা কমে যাবে। তারপরে হচ্ছে 2-4 জন তোমরা অনেকেই বলবো যে হ্যাঁ হোমওয়ার্ক দেবো, কিন্তু 2-3 দিন দেওয়ার পরে চতুর্থ দিন গিয়ে এক্সকিউজ দেখানো শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি এই ইয়েগুলো বাদ দিয়েছি, আমি কাউকে কিছু জিজ্ঞাসা করি না বা কাউকে কিছু হোমওয়ার্কও দেই না। আমি জাস্ট আমি আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, যেটা ওই যে কলেজগুলোতে আমাদের টিচাররা করে থাকে আর কি। তো এটা না করলে আসলে হবে না, এটা না করলে সংখ্যা কমে যাবে। লিখতে থাকো, যত বেশি লিখবা তত হবে। আর সবকিছুর পূর্ব শর্তই হচ্ছে শব্দার্থ। যত বেশি শব্দার্থ মুখস্থ করা যায় মুখস্থই করো। মুখস্থ করো, ভুলে যাবা। আমি ওটাই বললাম, শব্দার্থ মুখস্থ করা এটা একটা প্র্যাকটিস। এখন যদি তুমি টানা 1 মাস 10টা করে পড়তে যাও, দেখবা যে তোমার 2 থেকে 3% মনে থাকতেছে। পরের 1 মাস আবার যখন পড়তে যাবা, দেখবা যে 3 থেকে 4% মনে থাকতেছে। তারপরের 1 মাস, এভাবে 6 মাস ট্রাই করার পরে দেখবা যে 10টা পড়তেছে আর 8টাই মনে থাকতেছে। হ্যাঁ, তো সুতরাং এটা হচ্ছে শব্দার্থ মুখস্থ। এটা মনে রাখার দরকার নেই যে আমি তো ভুলে যাই। স্যার ওর কি নির্দিষ্ট কোনো সোর্স আছে যে ভোকাবুলারি এখান থেকে এগুলো পড়তে পারি, নাকি যখন যেটা সামনে আসবে সেটা যখন পড়ে যেটা ফেলতে সামনে হবে? আসবে সেটা, ওই সোর্স অনুযায়ী পড়তে গেলে হবে না। হ্যাঁ, যেমন এই যে এখানে এখানে এসে পড়তে গিয়ে হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে তুমি জানো না, এখানে জি। দাগ দিয়ে এটার উপরেই লিখে ফেলো, যাতে করে পরবর্তীতে আবার যখন পড়বা তখন হচ্ছে এখানে তোমার আবার খুঁজতে না যাওয়া লাগে। তারপর লিগাসি হান্টার মানে কি, তারপর রিয়ালাইজিং মানে কি, এই যে এক্সিলারেটেড মানে কি, এটা যখন এই যে আমি যখন পড়তাম তখন লিখেছিলাম আনন্দিত হওয়া। তারপরে এই যে ডিসকন্টেম মানে, কন্টেম মানে হচ্ছে অবজ্ঞা করে, এটা আমি ওই সময় লিখেছিলাম। যার জন্য দেখো দেখো আমাকে পড়াতে গিয়েও, তোমাদেরকে পড়াতে গিয়েও এখানে আমার সুবিধা হলো। এখানে যে 100% সবগুলো আমিও জানি তাও তো না, কিন্তু আমার সুবিধা। এই যে কমেন্ডেটর, কমেন্ডেটর মানে কি প্রশংসাকারী, এটা হচ্ছে এই মুহূর্তে মনে ছিল না, কিন্তু এখানে দেখে আমি মনে করে ফেলতে পারলাম। ফার্স্ট মানে প্রহসন করা, এটা আমি আমার মুখস্থ হয়ে গেছে, বাট আগে ছিল না। ম্যাগনিফিকো, এটা ম্যাগনিফিসেন্ট মানে মহৎ, কিন্তু ম্যাগনিফিকো এটা মানে কি, কিন্তু এই যে মহৎ আমি লিখে রেখেছি দেখে আমি বুঝতে পারতেছি ও আচ্ছা। তো এরকম তোমরাও এরকম ভাবে করতে থাকো, ধীরে 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 ধীরে। আর বইকে সুন্দর রাখার মধ্যে কোনো মহত্ব নাই, কিন্তু বই দাগাতে হবে। যে যত বই দাগাবা তার তত এই কোয়ালিটিগুলো বাড়বে। অনেকের ক্ষেত্রেই জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কাজ করে, তবে আমি দেখেছি যে আমাদের সময়ে বা আমি আমাদের অন্যান্য আরো স্টুডেন্ট ম্যাক্সিমাম বই দাগায়। বই দাগালে যেটা হয় যে এর পরবর্তীতে যখন সে সেটা পড়বে, সেটাকে আবার ডিকশনারি খুঁজতে হবে না, এখানেই পেয়ে যাচ্ছে। তো এই জন্য তোমরাও এই কাজগুলো করতে পারো, এগুলো অনেকের ক্ষেত্রে কাজে দেয়। জি স্যার, ঠিক আছে। আর ইংলিশ টু ইংলিশ পড়বা। হ্যাঁ, যেমন এই যে এখানে ইংরেজি পড়তেছি আমি, এবং এটাকেই বাংলা করার চেষ্টা করতেছি। এইভাবেই করতে হবে। অনেক সময় যে তোমরা অনেকে রেডিমেড নোট পাও, যে এই এই একটা স্ট্যান্ডার নোটের একটা স্ট্যান্ডার পড়তেছো, পরে ওই স্ট্যান্ডার আবার বাংলা নিচে করে দেওয়া আছে। মানে এটা ওই যে 6-7-এ আমরা যেমন গাইড বইগুলো পড়তাম সেরকম। এবং এতে করে যেটা হয় যে তুমি এই ইংলিশটা পড়ে নিজে নিজে যে বাংলা করার যে একটা প্রচেষ্টা, সেটা আর থাকে না। তখন এইটা পড়ে যে নিচের বাংলাটা দেখে ফেলতেছো,
আলটিমেটলি যেটা হয় যে ওই ডেভেলপমেন্ট আর হয় না। হ্যাঁ, আমাদের রেজাল্ট ভালো হবে, সবকিছু হবে, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আসলে আর পারবা না তখন। তো এই তা জন্য আমি লিখতে পারি কিন্তু বানান ভুল যায়, বানান ভুল যাওয়ার লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো, অটোমেটিক হয়ে যাবে, বানান ঠিক হয়ে যাবে। সাইকেল চালাইতে গেলে পড়বাই। কিন্তু বানান ভুল যায় আমার ওই তো মনে হয় বললাম। আমি এক্সাম এই কারণেই কম। না, এটা লিখতে থাকো, বানান ঠিক করার চেষ্টা করো, মানে চেষ্টায় থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। বানান ভুল যাচ্ছে, যেই 5টা বানান ভুল গেল, চেষ্টা করতে হবে ওই 5টা বানান যেন পরবর্তীতে আর ভুল না যায়। 5টার মধ্যে 5টাই হয়তো ঠিক করতে পারবে না, 3টা তো অন্তত ঠিক হবে। এরকম ভাবে চালিয়ে যাও, চেষ্টাটা অব্যাহত রাখো, হাত গুটিয়ে রাখা যাবে না। আর থার্ড ইয়ার মানে হচ্ছে এই বছরটাতেই তোমার ইয়ে নিয়ে আসতে হবে নিজের। হ্যাঁ, এই যে গুগল ট্রান্সলেটরের সাহায্য গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হবে। আমাদের আমাদের একটা কোর্স ছিল ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আর কি। তো ওইখানে আমি প্রথম ক্লাসটাতে দেখিয়েছিলাম যে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। এখন গুগল ট্রান্সলেটরের ব্যবহার কিভাবে করতে হয় এটা আমি দেখিয়েছিলাম। আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখি আমি শেয়ার করবো নি তোমাদের সাথে, যে কিভাবে গুগল ট্রান্সলেটর ইউজ করতে শেয়ার হয়। করলে খুব ভালো হবে। কারণ অনেকেই বলে যে গুগল ট্রান্সলেটর ইউজ করে শব্দ তো পাওয়া যায় না, এই করা যায় না, ওই করা যায় না। তো আমি তো গুগল ট্রান্সলেটর ইউজ করি। হ্যাঁ, আমার এই দেখো এখানে গুগল ট্রান্সলেটর ওপেনই থাকে সবসময়ের জন্য। ইনফ্যাক্ট আমিও তোমাদেরকে দেখাই মাঝে মাঝে যে যদি দরকার হয় তাহলে গুগল ট্রান্সলেটর কিভাবে বের করা লাগে। গুগল ট্রান্সলেটর থেকে তুমি সিনোনিম পাবা, সেন্টেন্সের উদাহরণ পাবা, এই তো বাংলাটা তো পাবেই, হ্যাঁ, এই সিনোনিম পাচ্ছ, অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার আমরা কথা বলবো। আর প্রতিদিনই এরকম কিছু না কিছু জেনে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, সেটা ক্লাসের শুরুতেই হোক, অফ টপিক হলে ক্লাসের শুরুতেই একটু করে জিজ্ঞাসা করবা। আর দেখা যাচ্ছে যে রিলেটেড হলে ক্লাসের মধ্যে কথা বলবা, অথবা শেষে গিয়ে যদি টাইম, কারণ শেষে গিয়ে টাইম আমার বেশি থাকে না, তো তোমরা চেষ্টা করবা যে ক্লাসের শুরুতেই অফ অফ টপিক এগুলো। অফ টপিক বলতে এই তো রিলেটেড, পড়াশোনা রিলেটেডই। প্রতিদিনই যে যার যে কনফিউশনগুলো আছে, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা সিচুয়েশন পার করে আসছি, তো বিশেষ করে 17 সাল থেকে যেহেতু তোমাদেরকে পড়াচ্ছি, সো আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এর আগেও দিয়েছি, সুতরাং তোমাদেরকেও দিতে পারবো। তোমরা জিজ্ঞাসা করবা। হয়তো পড়াশোনা রিলেটেড কিছু প্রশ্ন আমি যেমন এখন যদি আমাকে বলো যে ম্যাকবেথ থেকে কোনো একটা প্রশ্ন করতেছে, হয়তো আমি ওইটা ভুলে যেতে পারি, কিন্তু যেগুলো টিপস ট্রিক্স সম্পর্কিত সেগুলো আমি সব বলতে পারবো তোমাদেরকে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।